প্রিয় দর্শক, ভারত ও বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে দুই দেশের মধ্যে চলছে রাজনৈতিক টানটান উত্তেজনা। এ নিয়ে বিস্তারিত আলোচনা শুনতে চোখ রাখুন। একটা জিনিস বলি, বাংলাদেশে বিজিবি বিএসএফ এর ব্যাপার সীমান্তে, সেখানে বাংলাদেশি লোকজন এখানে সাধারণ নাগরিক কেন, মানে বুঝতে পারছেন তো, চুলকায় ঘাও বানাইতে চাইতেছে। ভাই, ভারতের সাথে যেদিন আপনাদের চুলকানি লাগবে সেদিন কিন্তু বুঝতে পারবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। এই যে লিল্লাহর মৌলবীরা যে বলতেছে এরা ভারতকে দখল করবে, যুদ্ধ চায়, যুদ্ধ হইলে কিন্তু বুঝবেন কেমন লাগে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু এদের খাসিল দেখে মনে হয় যুদ্ধটা আসলে দরকার। তাহলেই বুঝতো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এই যে দেখেন আমাকে তোমরা সবাই রহমত করো, রহমত করে আমাকে ছাড়িয়ে দাও, আমরা বাংলাদেশে চলে যাই, আমরা বাড়ি যাবো। 14 মাস কাটতেছে জেল, আমার বউ সোয়াল মারেনি। দুনিয়ার মানুষ চোখ তো অন্ধ হয়ে গেছে। বাংলাদেশের লাখ লাখ জেলের ভিতর রয়েছে, এখনো তাকে সাজা হয়ে 8 মাস 2 বছরের পড়ে রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন তেঁতুলবাড়িয়া। এই তেঁতুলবাড়িয়া গ্রামেই হাটপাড়া মাঠের মাঝে আমরা এখন অবস্থান করছি। যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে শূন্য রেখার 140। এই যে দেখেন, মানে সীমান্তে বাংলাদেশিরা এসে বসে আছে, তাদেরকে আমাদের এই বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিচ্ছে না বাংলাদেশ সরকার। মানে কিরকম বেহায়া এবং বজ্জাত হলে এটা সম্ভব? এখন চরমনায়ের পীর মিছিল করে যাচ্ছে না সীমান্তে, আমাদের বাংলাদেশি মুসলমান কষ্টে আছে, কেউ যাচ্ছে না। এখন হেফাজত যাচ্ছে না, এখন খেলাফত মজলিস যাচ্ছে না, এখন বিএনপি যাচ্ছে না, এখন জামাত যাচ্ছে না, এখন কেউ যাচ্ছে না। আমরা যেটা দেখেছি, যখন রোহিঙ্গাদেরকে বার্মা থেকে পুশ করা হলো, আমরা দেখেছি তাদের স্বাগত জানানোর জন্য সবাই চলে গেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সকল মৌলবী তাদের ওয়েলকাম জানিয়েছে। বরং আওয়ামী লীগ সরকার যেন তাদের ভালো করে জায়গা দেয়, সেই জন্য মিছিল মিটিং করেছে। আর এখন নিজের দেশের নাগরিকের জন্য কারো মায়া দয়া নাই। এই ব্যাপারে ইমতিয়াজ মাহমুদ কি বলেছে আপনাদের আমি শোনাই আপনাদের। ইমতিয়াজ মাহমুদ কি লেগেছে দেখেন। তিনি একজন লেখক, ব্লগার। উনি লিখেছেন, পুশিন নিয়ে আপনারা যেমন সংবাদ লেখেন, মেহেরবানি করে মনে রাখবেন এই মানুষগুলি এরাও মানুষ, ওরা আমাদের দেশেরই মানুষ, প্রায় সকলেই বাংলাদেশের মানুষ। টেলিভিশনে ওদের দেখাচ্ছে, ওরা কথা বলছে সাংবাদিকদের সাথে, দেখলে কথা শুনলে স্পষ্টই বোঝা যায় এরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশেরই একদল মানুষ ভারতে চলে গিয়েছিল, বেআইনিভাবে গিয়েছিল, ওরা দেশে ফিরতে চাইছে, ওদের দিকে বন্দুক তাক করে রেখেছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে না। কিরকম কথা? আমেরিকা থেকে যখন আমাদেরকে একদল নাগরিককে ধরে প্লেনে পাঠিয়ে দিয়েছে, আপনারা কি ওদের এয়ারপোর্টের থেকে ফেরত দিয়ে আমেরিকা পাঠিয়ে দেন? অথবা মালয়েশিয়া থেকে যখন পাঠায়, অথবা মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা এসে ভিড় করে আমাদের সীমান্তে, ওদের তো কোনো ওরা তো আমাদের নাগরিকই না। হ্যাঁ, একটা আইনি প্রক্রিয়া ওদেরকে ফেরত পাঠানো দরকার ছিল, সেটা তো ভারতের সাথে আলাপ আলোচনা করে এমনিই ঠিক করে নেওয়া যায়। এই অসহায় লোকগুলোকে কেন হেনস্থা করবো আমরা? আপনারা যখন খবরের কাগজে লেখেন বিজিবি ওদের দেশে ফেরার চেষ্টা ঠেকিয়ে দিয়েছে, এটা শুনতে কিরকম লাগে? একদল গরিব মানুষ দুমুঠো ভাত জোটানোর চেষ্টায় বা কোনো দুষ্ট লোকের পাল্লায় পরে যে কোনো কারণে হোক দেশ ছেড়ে চলে গিয়েছিল, এখন ফিরতে চাইছে, বা ধরেন সেই দেশের সরকার চাপ দিচ্ছে ওদেরকে ফিরে আসার জন্যে, বা জোর করে ধরেই না হয় ফেরত পাঠাচ্ছে, ওদেরকে আসতে দিবেন না? ও ভাই, গরিব না হলে এই লোকগুলো তো প্লেনে আসতো একটা ট্রাভেল পারমিট নিয়ে, তখন তো আবার বলতেন ওয়েলকাম ব্যাক। সরকারকে বলি, দয়া করে বিষয়টা দেখেন, এদেশের মানুষ যদি দেশে ফিরতে চায় ওদের বাধা দিবেন। এটা কোনো বীরত্ব নয়, এটা অন্যায়। এই দেশের নাগরিক যদি না হয় তাহলে আলাদা কথা। আপনারা খেয়াল করেছেন, আমেরিকা থেকে যখন হাত পায়ে শিকল বেঁধে পাঠিয়ে দিল এই ইউনিশ চোট্টা সরকার, সেটাকে গ্রহণ করেনি। বিএনপি তাদের গ্রহণ করেনি, এই সরকার গ্রহণ করেনি, জামাতের সরকার, তখন কেউ প্রতিবাদ করেছে? তাদের তো আপনি ঠিকই আসতে দিলেন। তাহলে ভারতে আপনার দেশের নাগরিক, আপনি দেখেন আরেকটা দেখবেন যে, দেখেন তারা কি বলতেছে, ভাতের অভাবে সেখানে গিয়েছে, ভাতের অভাবে। আপনারা ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। তারা বলতেছে ভাতের অভাবে গেছে। এখন কারো জজবা জাগে না, এখন রোহিঙ্গা প্রেমী ফেলানির ভাই বোনদের জজবা এখন জানে না। এখন ফেলানির মা ও বাবা, খালু, চাচা, ফুপা, দুলাভাই, শালা, এরা কোথায়? ফেলানির মায়ের ভাতারেরা এখন কোথায়? ফেলানির দুলাভাইরা এখন কোথায়? ফেলানির চাচারা এখন কোথায়? চাপা মারো যে
ফেলানিকে ধরে নিয়ে গেছে, এদেরকে ধরে নিয়ে গেছে। রোহিঙ্গাদের যদি বাংলাদেশ সীমান্তে এইভাবে আটকে রাখা হইতো, এতক্ষণ চামড়া নাই পীর মিছিল শুরু করতো, চিঙ্কু বাম মিছিল শুরু করে দিত। এই চিঙ্কু বাম, যে বাম বদমাইশ গুলো, এই বাংলাদেশের বাম চক্কর বক্কর ভর্তি পশুরা এরা আগে মিছিল করতো। এখন কোথায় চক্কর বক্কর ভর্তি? তোমরা না গিয়েছিলা রোহিঙ্গাদের এগিয়ে নিতে? আমরাও গিয়েছিলাম, গণজাগরণ মঞ্চ গিয়েছিল। এখন যাও না কেন? এগুলো মুসলমান, এদের জন্য তোমার প্রাণ কাঁদে না? চক্কর বক্কর ভর্তি বাসদি ফাঁসদি বামাতি জামাতি এলে কোথায় এখন কোথায় মানবাধিকার কর্মীরা? এদের জন্য তোমার কেন নিজের দেশের জনগণ আনতে তোমার এখন এত কষ্ট লাগে কেন? আর কত ভণ্ডামি এই দেশের বামেরা এবং মুসলমানেরা, বাংলাদেশের বাম এবং মুসলমানরা কত বড় যে ভণ্ড। আরো আপনাদের জানাবাদ আছে, মুসলমানদের চাইতে বামেরা বেশি ভণ্ড। এখন বামদের চেতনা জাগে না। এখন কমিউনিস্টরা কোথায় বাংলাদেশে? এখন বাসদীরা কোথায়? বিপ্লবী কাউন্সিল কোথায়? এখন উদিসি কোথায়? এখন উদিসি কোথায়? সে চিঙ্কুমাম উদিসিরা এখন কোথায়? তোমরা এদের নিয়ে কথা বলো না কেন যে আমার দেশের নাগরিক দেশে ফিরিয়ে আনো? এখন মৌলভী ইউসুফ, মোহাম্মদী রসুফ, মার্ক্সবাদী রসুফ। কারণ কি? দাল মে কুছ তো কালা হায়। কিন্তু এদের যদি বার্মার নাগরিক মুসলমানদের আটকাইতো, এতক্ষণ দেখতেন মিছিল কাহাকে বলে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বামপন্থীরা সবাই দৌড়াইতো তাদের আনার জন্য, এবং এনেছে। কিন্তু নিজের দেশের নাগরিক এখন বিপদে নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে, চিৎকার করতেছে, এখন তাদের আসতে দিতেছে না কেন ভাই? এখন তোমাদের চেতনা কেন জাগে না? এখন তোমাদের জজবা কেন জাগে না? তাহলে যে ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এটা যে একটা ভণ্ডামি, ওই যে মানবতাবাদ বামপন্থীদের, সাম্যবাদ, এটা যে একটা ভণ্ডামি, আরো প্রমাণ করতে হবে আপনাদের, আরো বুঝাই দিতে হবে। আবার এমনকি কলকাতার বামপন্থীরা আরেক বজ্জাত, বামপন্থীরা বদমাইশ, এরা বারবার বলেছে না যে একটা অনুপ্রবেশকারী নেই, বলে নাই নির্বাচনের আগে। এখন এগুলো কারা? এগুলো তোমাদের মায়ের লাং লাগে? এগুলো পশ্চিমবঙ্গের বামপন্থীদের মায়ের লাঙেরা এখন সীমান্তে থাকে না? বাংলাদেশের বামপন্থী আর বাংলাদেশের মুসলমানদের মায়ের লাঙেরা এখন বসে আছে এখানে? কারা এরা? এখন একটু বললে আমি তাহারি বালা না, তাহারির মুখ খারাপ, মৌলবীর মুখ খারাপ। অনেকেই বলেন যে একই কথা কেন বলেন? প্রতিদিন এটা ঘটতেছে তো। আপনারা মিথ্যা কথা প্রতিদিন বলতে পারবেন, প্রতি সেকেন্ডে বলতে পারবেন, মিনিটে ঘন্টা বলতে পারবেন, সত্যটা বলতে পারবো না। সেই জন্য এই ভিডিওটা আবার রিপিট করতে হচ্ছে, বলতে হবেই। তো বাংলাদেশের মানুষ যে কত বড় ভণ্ড মুসলমান হিসেবে, বামপন্থী হিসেবে, আরো আপনাদের প্রমাণ করতে হবে। এই যে শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা না আসতো, বিজেপি না আসতো, মমতা ব্যানার্জির পতন না করতো, এই সত্যটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে বলছি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই কথাগুলো বলতাম যে ভারতে অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে। আর ভারতের হিন্দুদের এবার একটু বলতে চাই পাশাপাশি 1 মিনিট, আপনি 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমানকে জায়গা দিতে আপনার আপত্তি নাই, মিছিল মিটিং করেন না, পত্রিকায় লিখেন না, ফেসবুকে লিখেন না, প্রতিবাদ নাই। আর বাংলাদেশের 1 কোটি সনাতনীদের জায়গা দিতে নাকি আপনাদের জায়গা কম পড়ে, আপনাদের খাবার অভাব পড়ে, চাকরির অভাব পড়ে। আর আমাদের মুক্ত চিন্তার কথা বাদ দেন আপনারা। আমরা তো 10-12 জন বা 20 জন 100 জন যদি যাই তাহলে তো ভারতের সম্পদ শর্ট পড়ে যাবে। শেখ ফরিদ, মুফতি মাসুদ, ঠিক আছে, ইমরান বশির, হাফেজ এনাম বা আসিফ মহিউদ্দিনের যারা পক্ষের, যারা তাদের বক্তব্য শুনে, আসাদুরের বক্তব্য শুনে মুক্ত চিন্তা হয়েছে, তারা ধরেন এরা সংখ্যায় কত? বড় জোর 100। এই 100 জনকে যদি আপনারা ভারতে জায়গা দেন, আপনাদের তো ভারতের সম্পদ নষ্ট হয়ে যাবে, ভারতের মুম্বাইয়ের সিনেমা ধ্বংস হয়ে যাবে, তারপরে ভারতের শিল্প ধ্বংস হয়ে যাবে, তারপরে ভারতের সম্পদ আমরা খেয়ে ফেলবো, শেষ করে ফেলবো আমরা। তাই শেখ ফরিদ, মুফতি মাসুদকে তো জেলে রেখেছেনি, দয়া করে একটু তারা এবার ছেড়ে দেন। আপনারা 1 কোটি মুসলমানকে, অনুপ্রবেশকারীকে জেলে না ঢুকিয়ে তাদের পাঠাই দিতেছেন, তো মুফতি মাসুদকে দয়া করে একটু ছেড়ে দেন এখন। আর আমাদের তো আমরা যদি বলি ওইখানে গিয়ে আপনাদেরটা খাবো না, আপনাদেরটা পরবো না, আমরা নিজেরা বাইরে থেকে এনে খাবো, তারপরও আপনাদের জায়গা কম পড়ে যাবে, আপনাদের সম্পদ কম পড়ে যাবে, আপনাদের জলবায়ু কম, পানি কম পড়ে যাবে, আবহাওয়া কম পড়ে যাবে। কারণ আমরা তো মুক্ত চিন্তক। আমরা যতই হিন্দুদের পক্ষে বলি, ভারতের পক্ষে বলি, যতই বাংলাদেশি বাঙালি ভাষা, সংস্কৃতি, সাহিত্য, ধর্ম নিয়ে কথা বলি, সঙ্গীত নিয়ে কথা বলি, আমাদের তো আপনারা জায়গা দিবেন না, আমরা জানি। আমাদের যদি এইভাবে পাইতেন বিনা বিষয়, একদিন অবার হয়ে যেত, এতক্ষণ ধরে হয় জেলে পড়তেন, না হলে কোথায় রাখতেন আমরা জানি না। জায়গা আমাদের কথা বাদ দেন, আমরা তো জেনে শুনে বিষ করেছি, পান করেছিস কলসিখানা, তাই বলে কি প্রেম দেবো না? আমরা তো বিপদে পড়ে গেছি।
যাই হোক, কিন্তু এই যে 1.5 কোটি অনুপ্রবেশকারী মুসলমানকে আপনি জায়গা দেন ভারতে, যারা ভারত বিরোধী, হিন্দু বিরোধী, শুধু ভারত এবং হিন্দু বিরোধী নয়, তারা পাকিস্তান প্রেমী, তাদের আপনি জায়গা দিলেন, তাদের নিয়ে প্রতিবাদ নাই। 1 কোটি হিন্দুকে নিয়ে যাইতে বলছে, আমি বলছি এদের নিয়ে যান। অনেকেই বলেছে কেন নিব আমরা, 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমান নিতে পারতেছেন, আপনার মুসলমান, আপনার হিন্দু সম্প্রদায়ের লোক নিতে আপনাদের তো খারাপ লাগে কেন? যাদেরকে সারাদিন দ্বিতীয় শ্রেণীর সিটিজেন মনে করা হয় বাংলাদেশে, যাদের বলা হয় যে এরা ভারতীয়, এরা বাংলাদেশি না, এরা ভারতীয়, এরা ভারতের এজেন্ট বলা হয়, আপনি তাদের জায়গা দিবেন না। কিন্তু 1.5 কোটি এই অশিক্ষিত বর্বর, যারা সমস্ত সম্পদ ইনকাম করে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, প্রতিদিন বললাম তো 500 টাকা করে যদি যায়, 500 রুপি, তাহলে প্রতিদিন 500 কোটি রুপি আপনার চলে যাচ্ছে বাংলাদেশে। আর আমরা খেলে পড়লে আপনাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে না? বাহ বাহ, আপনাদের বিচার। যাই হোক, কমিউনিস্টরা ইসলামিস্টদের বন্ধু মনে করে, বন্ধু না, কমিউনিস্টরাই এখন ইসলামিস্ট। আপনারা নিশ্চিত থাকেন, কমিউনিস্টদের বন্ধু, ইসলামিস্টরা কিন্তু কমিউনিস্টদের বন্ধু মনে করে না। এই যে ইসলামিস্ট, তারা কিন্তু কমিউনিস্টদের কাফের মনে করে। আপনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, আপনি কমিউনিস্ট হইলেও ইসলামিস্ট আপনাদেরকে কাফের মনে করে। মজার বিষয়। তারপরেও এরা যে বন্ধু হইতে যায় কমিউনিস্টরা, এই ইসলামিস্টের, ইসলামিক দেশের। আর দেখেন, পৃথিবীতে কোন মুসলিম দেশে আপনি কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, কমিউনিস্ট পার্টি নাই, ক্ষমতায় যাওয়া তো বহুত দূর কি বাত। হ্যাঁ, আনু বিহারী চক্রবর্তী চৌধুরী মৌলবাদীদের বাপ ভাই, হ্যাঁ এরা তাই, বাপ ভাই না, এরাই মৌলবাদী, বামপন্থী। আমি বলেছি তো, মার্ক্সবাদ মানেই মোহাম্মদীবাদের দ্বারপ্রান্তে যাওয়া। মার্ক্সবাদ মানে, মার্ক্সবাদ আর মোহাম্মদীবাদের মধ্যে পার্থক্য নাই। মানে সভ্যতা বিরোধী, সংস্কৃতি বিরোধীদের বিরোধিতা করায়। মার্ক্সবাদ মানেই হচ্ছে মোহাম্মদীবাদ, কোনো ফারাক নাই এখন এদের। বাংলাদেশি মানুষকে বাংলাদেশি জায়গা দেন, আবার বলে মুসলিম, হ্যাঁ যে বাংলাদেশি মানুষরা বাংলাদেশিদের জায়গা দেন না, কিন্তু রোহিঙ্গাদের জায়গা দিবে, পাকিস্তানিদের জায়গা দিবে। আবার বলবে 26 লক্ষ ভারতীয় আছে, একটাও কিন্তু খুঁজে পায়নি। আবার টাকলা ফোয়া, তারপর একটা কি যেন আছে, হাসিনুল নাকি কর্নেল নাকি ফর্নেল আছে, একটা পেয়ারা পাকিস্তানি, সে আবার বলে ভারতে যায় আপনারা চিকিৎসা নিতে, যাইস না, তোর যাইতে বলছে কেরা। আবার কেউ বলে ভারত থেকে আমরা কোনো কিছু কিনবো না শিক্ষা দেওয়ার জন্য, কিনিস না, দেখি কয়দিন থাকতে পারস। ওই হাসিনুলের মোষ না, মোষ তো দূরের কথা, ওই নাবির নিচে লোমও থাকবে না বাতের অভাবে, বুঝছেন? ওই হাসিনুরের তো চুল বাল কাটার নাবির নিচে লোম কাটার যে প্লেট, সেটা ভারত থেকে এনে চলতে হয়। ওই কর্নেল হাসিনুল ওটা জানে না, বোধহয় ভুলে গেছে আর কি জোশে। এখন হেফাজত কোথায় গেল, চামড়া নাই কোথায় গেল, এরা নাই এখন। ওই যে বললাম, বাংলাদেশের মুসলমান এবং বামপন্থীরা, এরা হলো জামাল পিরা পাগলা, ডিমের আলি 3টায় কিনবে, 3টায় বেচবে, 5টায় কিনবে। এখন লস হবে যে এখন আর বলবে না। এখন নিজেদের নাগরিক সীমান্তে দাঁড়ায় আছে, এখন আর কেউ 1 গ্লাস পানিও খাওয়ায় না। এক মহিলা কালকে দেখলাম বললো যে আমাদের একটু পানি খাইতে দেন, দেয় নাই তাদের। আরেকটা কমেন্ট দেয়, বাংলাদেশে বিজেপি ইন করুক, বিজেপি বাংলাদেশে ইন করবে কোন দুঃখে? দরকার আছে কোনো দরকার নাই, এরা থাকুক, কোনো দরকার আছে নি। বাংলাদেশে কেন তারা ঢুকবে, দরকার কি? আপনার মতো মানুষ বাংলাদেশের প্রধান, না ভাই এত বড় যোগ্যতা আমার নাই। আপনার ভিতরে সম্পূর্ণ যোগ্যতা আছে বাংলাদেশে পিএম, না ভাই আমার সেই যোগ্যতা নাই। এটা ভাই বললেন না ভাই বেশি। এতদিন পর বোঝা গেল ভারতের বদনাম করার জন্য খোলা জায়গায় হাগু করতে। জি, খোলা জায়গায় হাগুড়া কারা করে? এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা গিয়েই। আচ্ছা, আমি বারবার আপনাদের চ্যালেঞ্জ করছি, ভারতের, সমগ্র ভারতের প্রায় 100 কোটি মুসলমান, 100 কোটি বা 110 কোটি, সম্ভবত 110 থেকে 15 কোটি হিন্দু। একটা হিন্দু দেখেন তো বাংলাদেশে এসে, ভারতে এসে কাজের বুয়া হিসেবে কাজ, একটা দেখেন, একটা দেখেন আমাকে। কি চামড়া নাই পীর, রেজাউল করিম, ফেজল করিম, না কি যেন নাম, কি যেন, ফয়জুল করিম, চামড়া নাই পীর ভাতৃদ্বয়, একটা দেখাও। আসিফ সার, তুমি একটা ভারতীয় দেখাও বাংলাদেশে এসে কাজের বুয়াগিরি করে। কি কর্নেল হাসিনুর, টাকলা ফুয়াদ, চিঙ্কু মাম, যত আছে চক্রবর্তী, তারপরে যে আরেকটা আছে ইলিয়াচ্ছে, আরেকটা আছে প্যানিক পট্ট, তারপর যে মৌলবীরা শিখরা শিখরি করো, ভারত দখল করবে, একটা দেখাও তো, একটা দেখাও। যারা বলো যে ভারতে নাকি গরুর মুদ খায়, রাস্তাঘাটে হাগে, একটা দেখাও। একটা লোক ওইখান থেকে বাংলাদেশে এসে কারো বাড়িতে কাজের বুয়াগিরি করছে, একটা দেখাইতে পারবা 110 কোটি 20 কোটির মধ্যে? কিন্তু তোমাদের 1 কোটি মানুষ যে ওখানে কামলা দিতেছে, লজ্জা আছে তোমাদের? বাংলাদেশ এগুলো ধর্মীয় দলগুলো সত্যি কারে ভর নেই, কোনো সন্দেহ নেই। শুধু ধর্মীয় দল না, বাংলাদেশে যত বামপন্থী ব্যক্তি আছে, আপনি টু শব্দটি করতে দেখেছেন? একটা বামপন্থী কেটে কথা বলতে দেখেন, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক না। বাংলাদেশে বামের আরো সবচেয়ে বড় বজ্জাত।
আগে তো শুধু চিঙ্কুবাম বলতাম নির্দিষ্ট লোকদের, নো, সব ভণ্ড। এই বাংলাদেশিদের সীমান্তে আটকে দেওয়ার মধ্যে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে মুসলমান ভণ্ড, বাংলাদেশে মার্কসিস্ট ভণ্ড, বাংলাদেশে বাসদি জাসদি ফাঁসদি যা আছে সব ভণ্ড এবং মিথ্যুক এবং ধোঁকাবাজ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই, প্রমাণ হয়ে গেছে। যাই হোক, ফরিদ ভাই বাংলাদেশে বিজেপির সাথে জনগণগুলো হাঁটিয়ে নিয়ে ভারতে বিএসএফ এর সাথে ভারতের কোন নাগরিক লাঠি নিয়ে দেখলো, হ্যাঁ, কারণ বাংলাদেশের নাগরিকেরা উগ্র, মুসলমান মানেই উগ্র, মুসলমান মানেই অসভ্য, মুসলমান মানে হলো ঝগড়াড়ে, খায় দেয় কাম নাই ওখানে গেছে। কিন্তু ঠেলা যখন পড়বে, মায়ের যখন শুরু হবে, পাইকারি পালে পালে মারা যাবে এরা। আর ভারতের যুদ্ধ করতে হবে না। আমি তো ভারত সরকারকে বলি, আপনারা শুধু রক্তটা বন্ধ করে দেন, 3 মাসের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যা, পালে পালে মারা যাবে, পালে পালে। এমনিতে এতিমখানা ছাড়া মৌলবীদের চলে না, সৎগানে চলতেন, সৎগাও থাকবে না। আমি আপনাদের বলেছিলাম না যে বাংলাদেশের 1 কোটি মানুষ সরাসরি ভারতে কাজ করে খায়, প্রমাণ পেয়েছেন তো। এই যে বাংলাদেশের ডেলেভার ওইখানে গিয়ে চাকরি করে, এরা একটু ভুল বলেছে বা মিথ্যা বলেছে, বাইরে গেছে, মিনিমাম বাংলাদেশি টাকায় 1200 টাকা পায়, মিনিমাম আয় করে 1200, কোথাও কোথাও বাংলাদেশি টাকা 2000 টাকা আয় করে ডেলিভারেরা, যারা দিন মজুর। কারণ 1200-1500 রুপি পেলে আপনার 2000 পার হয়ে যায়। 1000 রুপি বেতন পাওয়া কোনো বিষয়ই না সেখানে। কারা যেন বলে যে ভারতে তো কাজ নাই, ওইখানে কেন যাবে, কারা যেন তারা, আমি বলেছি তো 1 কোটি মানুষ ভারতে খায় দায় পরে বাংলাদেশ সরকারের উপরে। বরং 1 কোটি লোক প্রতিদিন যদি 100 টাকা করে পাঠায় তাহলে 100 কোটি, যদি 500 টাকা পাঠায় প্রতিদিন বাংলাদেশে, তাহলে 500 কোটি টাকা প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে ঢুকতেছে ডেলিভারিগিরি করে এখানে নিচ্ছে। আপনাকে একবার এটা ভেবে দেখেছেন? আর এরকমই পেয়ারা পাকিস্তানি, এদের 30 লক্ষ হত্যা করলেও সমস্যা নেই, এদের মাদের ধর্ষণ করলেও সমস্যা নেই, এদের তারপরও পাকিস্তান ভালো। আর 1 কোটি মানুষ ভারত থেকে সরাসরি কামাই করে আনতেছে, তারপরও ভারত শত্রু। পাকিস্তান থেকে কয় পয়সা আসে, পাকিস্তান থেকে কয় পয়সা আসে। তারপর আবার দেখবেন কিছু মৌলবী আছে, এরা দেখবেন ভারত দখল করে ফেলতে চায়।